তোর সিক্সথ সেন্স সবসময় কাচ্ছিই বলে কেন? টেবিলের উপর যেহেতু এতগুলো লেবুর পিসেস, আমের আচার আর আলু ভাজা রাখা আছে, সেহেতু কাচ্চি, বিরিয়ানি, তেহেরি রিলেটেড কিছুই রান্না হয়নি, বরং খিচুড়ি টাইপ কিছু রান্না হয়েছে, সেহেতু তাতে আচার লেবু যায়। জায়ান বলল, কারেক্ট, একদমই ঠিক ধরেছেন। আজ ওয়েদার ভারী ডিমান্ড ছিল, তাই ঝাল ঝাল সবজির খিচুড়ি রান্না করা হয়েছে। নাবিলা বিপরীতে হেসে বলে উঠল। জায়ান ভ্যাবাচাকা খেয়ে গেল। সে তো এমনই বলেছিল, তা যে সত্যি হবে তার জানা ছিল না। জানা থাকবেই বা কি করে? কেউ যে ফার্স্ট রান্নাতে খিচুড়ি রান্না করবে, এটাও সবজির খিচুড়ি রান্না করতে পারে, এই ভাবনাটাই তার এতদিন ধারণার বাইরে ছিল। আরে বাহ, তাহলে দেরি না করে চটপট আমাদের দিয়ে ফেলতো মামুনি। জায়ানের বাবা বলল। নিশ্চয়ই আঙ্কেল। এই বলে নাবিলা এক একে সবাইকে দিতে লাগলো। ভালো করেছ, আবহাওয়া কথা ভেবে চিনতে ঝাল ঝাল খিচুড়ি রান্না করেছে। আজ অন্য কিছু রান্না করলে বেসামাল মনে হতো। হ্যাঁ, খিচুড়ি খেতে যতটা ভালো লাগছে, অন্য কিছু রান্না করলে তেমন আর ভালো লাগতো না। আর খিচুড়ি শুধু অহনার না, আমার মার, আসিফ, অ্যানির ও সবার পছন্দের। বড় আব্বু খেতে খেতে বললেন। নাভিলা এই কথা শুনে ক্লান্তির নিঃশ্বাস ত্যাগ করলো। যাক বাবা, তার অ্যামাজনের অভিযান তাহলে ব্যর্থ হয়নি, উল্টো সার্থকতা পেয়েছে। এই যাত্রায় সে সেই রকম ভাবে বেঁচে গেছে। মেহমানরা এসে গিয়েছে, সারা বাড়িতে হই হই রব। সবাই নতুন বউ দেখায় ব্যস্ত। কেউ কেউ নাবিলার সাথে সেলফি তুলতে মত্ত হয়ে আছে। এত অচেনা মানুষের মধ্যে নাবিলা রোবটের মতো বসে আছে সবার মাঝখানে। হাসি না পেলেও সবার সামনে মুখটাকে বেশ হাসি হাসি ভাব করে রেখেছে। জায়ানেরও এক অবস্থা। ভিড়ভাট্টা কোলাহল কোনো কালেই তার ভালো লাগে না। দম যেন এসবে তার বন্ধ হয়ে আসে। আপাতত সে না চাইতেও আব্বু আর বড় আব্বুর জন্য বাধ্য হয়ে দাঁড়িয়ে আছে সবার মাঝে। তাকে দেখে মনে হচ্ছে মুখে সুজনের কৃত্রিম হাসি দিয়ে আছে। এত বিরক্তির মাঝে তার নজর ঠিক সামনে বসা মেয়ের দিকে, যাকে ঘিরে বসে আছে একগুচ্ছ সমাবেশ। এত বিরক্তির মাঝেও তার মুখে ফুটে উঠল মুহূর্তে এক চিলতে হাসি। মেয়েটাকে শাড়িতে আজ ঠিক পুতুল পুতুল লাগছে। চ্যাবার চ্যাব এখন পপকর্নের ন্যায় মতো মুখ ফুলিয়ে বসে আছে। না পারছে লড়তে, না পারছে কিছু বলতে, আর না সইতে। হাহা, এখন উচিত শিক্ষা হয়েছে মেয়ের। জায়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কাণ্ড দেখে মিটমিট করে হাসছে, কিন্তু তার হাসিতে ব্যাঘাত ঘটালো আবরার। চল। জায়ান ঘাড় কাত করে বিরক্তি নিয়ে আবরারকে উদ্দেশ্যে কাট কাট স্বরে বলল। আমাকে শান্তিতে থাকতে কি তোর একটুও ভালো লাগে না? না, একদমই ভাল লাগে না। এখন চল তো। কবেট, কোথায় যাবো আগে তা তো বল। কোথায় আবার? ছাদে। মাথা খারাপ তোর? এই সময় ছাদে কোন দুঃখে যাব? তোর যাইতে মন চাইলে তুই যা, আমি যাব না। এমনিতেই বৃষ্টি হওয়ার ফলে পুরো ছাদ এখন পানি দিয়ে ভিজে পিছলা হয়ে আছে। ছাদে গিয়ে এই পিচ্ছিলে চিটপটাং হয়ে কমর ভাঙার কোনো ইচ্ছে নেই আমার। তো আমি কি তোকে দিয়ে ছাদে অলিম্পিক রেস খেলাবো যে ভিজা বলে খেলতে পারবি না? এত কথা না বলে চল তো। আপনার বলি, না গেলে হয় না ভাই? একদমই হয় না। কাজ আছে বলেই যাচ্ছি, কোনো অকাজে তো আর যাচ্ছি না। কি কাজ? জায়ান সন্ধিহান নজরে জিজ্ঞেস করলো। তা গেলেই বুঝবি। এই বলে জায়ানকে নিয়ে ছাদের উদ্দেশ্যে অগ্রসর হলো। জায়ান যেতে ভিড়ের মাঝে অ্যানি নাবিলাকে টেনে নিয়ে আসলো। এতে যেন নাবিলা আবারও প্রাণ ফিরে এলো। এতক্ষণ এত লোকের ভিড়ে তার দম যেমন বন্ধ হয়ে আসছিল, এখনো এখান থেকে বের হতে পেরে হাঁপ ছেড়ে বাঁচলো। অ্যান হাঁটতে হাঁটতে বলল, চল আমার সাথে। কিন্তু কোথায়? তা গেলেই বুঝতে পারবা। চোখ টিপ দিয়ে বলে উঠল। অ্যানি ছাদে এসে জায়ানের পাশে চেপে নাবিলাকে দাঁড় করিয়ে দিল। আবরারের উদ্দেশ্যে বলল, নাও জলদি করে পটাপট স্টার্ট করো, বেশি সময় হাতে নেই, একটু পরেই ডাক পড়ে যেতে পারে। অ্যানি বলল, এই তোদের মতলব কি বলতো? ওকে এখানে নিয়ে এসেছিস কেন? আর আবরারকেই বা কি শুরু করতে বলছিস? জায়ান ভুরু কুচকে বলে উঠল। আবরার পকেট থেকে তার ফোন বের করতে করতে বলল, বেশি কিছু না, তোদের কিছু কাপল পিক ফটো সেশন হবে এই আর কি। কি? হোয়াট ননসেন্স! তোর মাথা ঠিক আছে? আমি আর ও তুলবো? এটাও কাপল ফটো? লাইক? বেশি কথা বলিস না, এটা দাদির অর্ডার, তাই চুপচাপ দাঁড়ায় যেভাবে বলছিস সেভাবে কর, নাহলে দাদির রাগের সম্পর্কে তো জানিস। জায়ান আর কিছু বলল না। দাদির কথা শুনে থেমে গেল।
কিন্তু নাবিলার মনে খুব রাগ হলো। এভাবে বলার মানে কি? সে কি মরে যাচ্ছে তার সাথে ছবি তোলার জন্য? ব্যাটা নিজেকে নিজে কি মনে করে? এত ভাব আসে কোথা থেকে? দেখলেই তার গা চলে যায়। সে তো আর আসতে চায়নি, তাকে তো জোর করে অ্যানি নিয়ে এসেছে। আপনার পটাপট ছবি তোলা আরম্ভ করলো। এই পোজ সেই পোজ দিতে দিতেই দুজনে বেশ অস্বস্তি বোধ করছে। কতক্ষণ হাতে হাত ধরা, চোখে চোখ রাখা, কিন্তু কি আর করা, বাধ্য হয়ে ক্লোজ আপ মার্কা হাসি মুখে কয়েকটা কাপাল পোজ দিতে হলো। ছবি তোলার ফাঁকে ফাঁকে নাবিলা জায়ানের ফিস করে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি তখন আমার দিকে ওইভাবে তাকিয়েছেন কেন? জায়ান নাবিলার কথায় ভরকে গেল। এইভাবে হাতে নাতে যে ধরা খাবে সে বুঝতেই পারেনি। সে তো তার অগোচরে লুকিয়ে চুরি করে তাকিয়েছিল, তারপরও ধরা খেতে হলো। সে আমতা আমতা করে বলল, হোয়াট ডু ইউ মিন মিসেস জোহরা? আমি কখনই বা তোমার দিকে তাকালাম? অবশেষে দিনে জেগে জেগে শেষমেশ স্বপ্ন দেখা শুরু করেছো? লোল, বাংলা বোঝেন না আপনি? আমি কি মিন করছি আপনি বুঝতে পারছেন না? না বুঝার ভান করছেন। কোনটা বলুন তো মিস্টার নিহান্ত? নিজেকে নিজে কি মনে করো? খুব সুন্দরী। অবশ্যই আমি সুন্দরী। আপনার কোনো সন্দেহ আছে? লাইক সিরিয়াসলি? আসারে আমাকে এই বলে তোমার মধ্যে না আছে কোনো রূপ, না আছে কোনো গুণ যে আমি মুগ্ধ হয়ে তোমার দিকে তাকাবো? আর তার থেকে বড় কথা হলো, মানে কি বলতে চান? আমি কটমট করে বললাম। মানে সিম্পল, আমার আপাতত তোমার উপর কোনো ইন্টারেস্ট নেই। মানুষ তখনই কারো দিকে তাকায় যখন তার উপর তার ফুল ইন্টারেস্ট থাকে, বুঝেছো? যা ইহকালে তোমার উপর আমার বিন্দু মাত্র নেই। নেই বলেই তো রাতে রাতে ঠুস করে বিয়ে করে নিলেন। সেটাই তো, তাও আবার আমার বাধ্য হয়ে করতে হলো। আমার কাছে সেকেন্ড অপশন থাকলে কোনো দিনই আমি করতাম না। জায়ান অ্যাটিটিউড নিয়ে বলল, এই এই আপনি আমাকে ইনডাইরেক্টলি অপমান করছেন। মোটেও না। জায়ান শান্ত কণ্ঠে বলল, আপনি আপনি একটা একটা আস্ত ভরি অসহ্য লোক। জাস্ট সহ্য করা আমার পক্ষে ইম্পসিবল। বলে জায়ানের পায়ে রাগে পাড়া দিয়ে উঠল। জায়ান ব্যথায় আ করে উঠল। নাবিলার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুমি এত ঝগড়ুটে কেন? এর শাস্তি তুমি পরে পাবে মিসেস জোহরা। আমার সাথে পাঙ্গা নেওয়া তোমার এত শখ না? তা তোমাকে আমি হাড়ে হাড়ে টের বোঝাবো বলে দিলাম। পরে কেন? সাহস থাকলে এক্ষুনি পারলে বোঝান। আমি হলাম মিসেস নিহান্ত রহমান জায়ান, বুঝছেন? যে কোনো কিছু বাকি রাখে না আর না অন্যায় মুখ বুঝে সহ্য করে, সে পাল্টা জবাব দিতে জানে, তা ভুলে গেলেন? ইউ! জায়ান তেরে এসে বলে, দাদিকে ডাক দিব? রাত প্রায় 11:30। ক্লান্ত শরীরে বাড়ি ফিরছে জায়ান। গায়ের পাঞ্জাবি অনেকটা ঘামে লেপ্টে আছে শরীরের সাথে, চুলগুলো এলোমেলো। বিকালে একটা জরুরি মিটিং এ অফিসের উদ্দেশ্যে ছুটেছিল সে। দুপুরের পর আর কিছু খাওয়ার সুযোগ হয়ে ওঠেনি তার। আপাতত ক্ষুধায় পেটটা চোচো করছে। কলিং বেল দুবার চাপ দিতেই ঘুমো চোখে হেলে দুলে এসে দরজা খুলে দিল মুন্না। বাসায় হই হট্টগোল, পরিবেশ এখন নিঃশব্দ পরিণত। ঘরে ঢুকতে ঢুকতে আশেপাশে তাকিয়ে সে বলল, সবাই কই রে? এত চুপচাপ যে পরিবেশ, সবাই কি ঘুমিয়ে গেছে রে? ভাইজান, হকগুলি আজ তাড়াতাড়ি ঘুমাই গেছে। আপনি আইতে এত দেরি করলেন যে? কাজের চাপ বেশি ছিল রে, বসে থাকলে তো আর আমার চলবে না। মাথাটা প্রচন্ড ধরেছে, শরীরটাও খুব ক্লান্ত লাগছে। মুন্নু রে, আমায় 1 কাপ কফি করে দিতে পারবি ভাই? মুন্না দাঁত কেলিয়ে বিপরীতে মাথা দোলালো, যার অর্থ সে পারবে। জায়ান ছোট নিঃশ্বাস ত্যাগ করে পাঞ্জাবির হাতা দুটো ভাঁজ করতে করতে সোফায় গিয়ে চোখ বন্ধ করে গা এলিয়ে দিল আর হাত দিয়ে মাথা টিপতে লাগলো। মাথাটা প্রচন্ড জ্বালা করছে। আপাতত তাকে কফি খেয়ে এই জ্বালা থেকে রেহাই পেতে হবে, তারপর ফ্রেশ হয়ে না হয় পেটের জ্বালা মেটানো যাবে। মিনিট 10 পর মুন্না ঘর থেকে এসে তাকে ডাক দিল। মুন্নার ডাকে সে নড়েচড়ে উঠে দাঁড়ালো। মুন্নার হাত থেকে কফির মগ নিতে নিতে বলল, রুমে গিয়ে ঘুমিয়ে পড় মুন্না, অনেক রাত হয়েছে। রাত জেগে জেগে বেশি টিভি দেখিস না, শরীর খারাপ করবে। আর এক ফটো বাকি আছে এই নাটকটার, তারপর শেষ করে অহনে ঘুমাই যাবো। আপনি খাইবেন না ভাইজান? আন্নের জন্য আমি খাবার গরম করে দেই। অহন আফামনি কইছে আন্নে আইলে খাবার দিতে। আমার খেতে আরো দেরি আছে, তুই টিভি অফ করে ঘুমিয়ে পড় মুন্নু। সকালে উঠে তারপর না হয় দেখিস তোর এসব সিরিয়াল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল জায়ান। রুমের দরজা ঠেলে প্রবেশ করে জায়ান। রুমে আপাতত চারিদিক অন্ধকারময়।
কিন্তু বারান্দাটাই ভেদ করে পর্দার ফাঁকে ফাঁকে রাস্তার ল্যাম্পপোস্টের হালকা মৃদু আলোয় রুমে এসে কিছুটা আলোকিত হয়ে আছে। জুতো জোড়া কোনো রকম খুলে সিঙ্গেল সোফায় হাত পা ছড়িয়ে গায়ে লিয়ে দিল। পাঞ্জাবির বোতাম খুলে চোখ বন্ধ করে কিছু সময় ক্লান্তির শরীরটা নিয়ে সেভাবেই পড়ে রইল। চোখগুলোতে ঘুমাচ্ছন্ন ভাব আসতেই কিছু সময়ের জন্য অসচেতন ভাবে ঘুমিয়েও গেল। হঠাৎ ঘড়ির ঠং ঠং আওয়াজ হতেই সকচকিত দৃষ্টিতে চোখ মেলল সে। ঘুমের রেশ ভাবটা এখনো কেটে ওঠেনি। অনেক সময় সোফায় গুটিয়ে বসে থাকার জন্য হাত পা অবশ হয়ে আছে, কোমরও ব্যথা অনুভব হচ্ছে। বিরক্তি নিয়ে উঠে দাঁড়াতেই বিছানায় চোখ পড়তেই হাত পায়ের আড়ষ্ট অবশ ভাবটা কেটে গেল মুহূর্তে। তার বিছানার ডান দিকের কোণ ঘেঁষে গুটিয়ে ঘুমিয়ে আছে তার বউ। এমন ভাবে শুয়েছে এই বুঝি পড়ে যাবে। উঠে তার দিকে যায় জায়ান, ঠোঁটের কোণে মৃদু প্রশান্তির হাসি। টেনে বিছানার মাঝখানে শুয়ে দেয় সে, গায়ে গলা অব্দি কাঁথা টেনে ঠিক করে দেয়। অবলোকহীন ভাবে কিছু সময় তাকিয়ে থাকে, কপালে হালকা ভাবে তার অষ্টদয় স্পর্শ ছুঁয়ে দেয়। বুকে এক হাত গুজে বিড়বিড় করে বলে ওঠে, এই অধমকে আর কতভাবে মুগ্ধ করবে? এই মুগ্ধতার দেখা কি কোনো শেষ নেই? আমি যে পাগল হয়ে যাবো প্রেয়সী, তোমার মুগ্ধতার ভিড় দেখতে দেখতে। ঠোঁট কামড়ে হেসে মাথা হাত দিয়ে চুলকে ওয়াশরুমে চলে গেল জায়ান ফ্রেশ হতে। মিনিট 20 পর ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বের হলো জায়ান। চুল মুছতে মুছতে এগিয়ে এসে নাবিলার এক হাত ধরে টেনে ওকে তুলে ফেললো। নাবিলা চোখ ডলতে ডলতে বলল, আম্মু প্লিজ আর একটু ঘুমাবো। এই বলে নুয়ে পড়তেই আবারও হাতে টান পড়ায় ঘুমের রেশটা কিছুটা কেটে গেল। চোখ কচলিয়ে ফ্যাল চোখে জায়ানের দিকে তাকালো। কিছু সময় চুপ থেকে বলে উঠল, কি সমস্যা আপনার? এইভাবে টানাটানি কেন করছেন? কেন, আবার বউ হও না তুমি আমার? জায়ান গম্ভীর হয়ে বলে উঠল। মাঝ রাতে মস্করা করছেন? শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো। মস্করা কেন করতে যাবো আজি? তাহলে নিশ্চয়ই আমাকে এটা জানানোর জন্য অ্যাটলিস্ট ঘুম থেকে তোলেন নাই। জায়ান মাথা দোলালো, যার অর্থ সে এটা বলার জন্যই তাকে তুলেছে। নাবিলা তেলে বেগুনে জ্বলে বলে উঠল, এই কথাটা বলার জন্য ঘুম থেকে তোলার মানে কি ভাই? এই আপনার মাথার তার কি ঠিক আছে? একটা ঘুমান্ত মানুষকে তুলে বলছেন বউ হও না তুমি আমার? এটা আবার কেমন কথা রে ভাই? হ্যাঁ হই, আমি আপনার বউ। তো উঠে দাঁড়িয়ে কোমরে 2 হাত রেখে বলল, তো আবার কি, কয়টা বাজে একবারের জন্য ঘড়ি দেখেছো? ভারী অদ্ভুত তো আপনি। এসব বলার জন্য আমার শান্তির ঘুম হারাম করে এভাবেই তুলছেন। এই আপনি কি আমার সাথে ঠাট্টা মশকরা করছেন? হ্যাঁ, এসব আচরণ কিন্তু আপনার সাথে আমার একদমই যায় না। যায় না মানে কিছুতেই যায় না। আপনি ঠিক আছেন তো? ভুলে উল্টাপাল্টা কিছু খেয়ে আসেনি তো আবার? নাবিলা দ্বিগুণ রেগে বলল, আপাতত চেষ্টা করার মতো আমার কোনো মুড নেই। বউ হও তুমি আমার, এখন ফটাফট কর্তব্য পালন করো। তো মাঝরাতে এসে এত বউ বউ করছেন কেন? আর কিসের কর্তব্য? নাবিলা উল্টো হয়ে খাটের দিকে যেতে যেতে বলল, রাত 2টোর বেশি বাজছে, ডিনার করিনি আমি, সেই খেয়াল নিশ্চয়ই আছে তোমার। যাও খাবার নিয়ে আসো আমার জন্য। একজন বউয়ের কর্তব্য স্বামীর সেবা করা, আর তুমি তাকে না খাইয়ে রেখে পড়ে পড়ে ঘুমাচ্ছ। হাদিসে কি বলা আছে তুমি জানো? একজন। নাবিলার হাত ধরে টেনে আবারও বলে উঠল, আপনি আমাকে মাঝরাতে এসে হাদিস শোনাচ্ছেন? আমি এখন হাদিস বলা শুরু করলে তখন আপনি কই যাবেন? আমি মোটেও হাদিস শোনাচ্ছি না, আপাতত নিজে গিয়ে আমাকে খাবার দাও, ক্ষুধায় পেট চোঁচো করছে। নাবিলা আর কিছু না বলে চুলগুলো গুছিয়ে আধখোপা করে গায়ের ওড়না ঠিক করে জড়িয়ে নিয়ে রান্নাঘরের দিকে গেল। জায়ান ওদের পিছু পিছু গেল। প্লেটে ভাত নিতে নিতে বলল, মুগ ডালের মুড়ি ঘন্টা খান না অন্য কিছু দিব? জায়ান তখন সবে মাত্র টেবিলে এসে চেয়ার টেনে বসেছে। নাবিলার কথা শুনে চুপ থেকে সামান্য হেসে বলল, হ্যাঁ আছে। তাহলে ওইটাই দাও, আর কিছু সাথে লাগবে না। আর শোনো, সাথে 2 পিস লেবু দিও। নাবিলা ফেল করে জায়ানের দিকে একবার তাকালো, তারপর প্লেট থেকে ভাত বেড়ে রেখে দিল। ফ্রিজ থেকে খিচুড়ি বের করে চুলায় গরম করতে বসালো। মুখে ফুটে উঠল তার কুঞ্চিত হাসি। খাবার গরম করে প্লেট নিয়ে জায়ানকে দিয়ে বলল, নিন খান, আমি উপরে গেলাম, আমার ঘুম পেয়েছে। হাদিসে কিন্তু এটাও বলা আছে, স্বামী যখন খাবে তখন তার পাশে স্ত্রী বসে থাকবে, যে পর্যন্ত তার খাওয়া শেষ না হবে। নাবিলা যেতে নিয়েও থেমে গেল জায়ানের কথায়। পিছু ঘুরে কপাল খাত করে সন্ধিয়ান স্বরে বলে উঠল, আজ হঠাৎ এত হাদিস শুনেছেন যে?
আর কিছু পারি আর না পারি, ছোট ছোট হাদিসগুলো মেনে চলতে পারি। এতে কিন্তু দুইজনেরই সোয়াব হয়। তাই সোয়াব পাও আর আমাকেও পেতে দাও। নাভিল আর কিছু না বলে জায়ানের পাশে সে চেয়ার টেনে বসলো আর জায়ানকে তীক্ষ্ণ চাহনিতে পরোক্ষ করতে লাগলো। মুখের উপর তরল কিছু এসে পড়তেই হন্তদস্ত হয়ে উঠল জায়ান। বুকে ক্রমশ জোরে ধুকপুকানি করছে। বুকে এক হাত দিয়ে সামনে তাকাতেই তার মেজাজ গেল চোটে। তার সামনে কোমরে ওড়না পেঁচিয়ে রাগিনী রূপ ধারণ করে হাতের পানি ভর্তি মগ নিয়ে তার নতুন সদ্য বিয়ে করা বউ দাঁড়িয়ে আছে। হোয়াট দ্য হেল, তুমি আমার উপর পানি কোন সাহসে ঢেলেছো? জায়ান রেগে চিল্লিয়ে বলল, কোন সাহসে মানে? বউ হয়ে আমি আপনার ভুলে গেলেন? সেই সাহসেই দিয়েছি, দরকার পড়লে আবার দিব, 100 বার দিব। কি দিয়ে দেখাবো আপনাকে কিভাবে দিয়েছি? আমাকে অযথা রাগাইতে তোমার ভালো লাগে, তাই না? নাভিলার হাত থেকে পানির মগটা ছো মেরে একটা নিয়ে নাভিলার মাথায় ঢেলে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সুখে থাকলে তো তোমার আবার ভূতে কিলায়। এবার পারলে দাও, আমিও দেখি কিভাবে তুমি দাও। অসভ্য ছেলে, আপনি আমার ওপর পানি কোন মুখে ছুড়লেন? কাঁদো কাঁদো হয়ে বলল, আরে অসভ্যতা আগে শুরু করলো কে? সকল দোষ এখন নন্দ ঘোষ, সাথে অসভ্যতার ট্যাগমা পেয়েও গেলাম আমি। ইস, যাই হোক, তুমি যে সুখে দিয়েছো আমি সেই সুখই দিয়েছি। দাঁত কেলিয়ে বলল জায়ান। তখন থেকে অনেকবার আপনাকে ডাক দিচ্ছি, ওঠেননি, তাই বাধ্য হয়ে পানি দিতে হয়েছে আমায়। রেগে বলল, তা এত ডাকার কারণ কি? কয়টা বাজে সে খেয়াল নিশ্চয় আছে আপনার। এখন উঠুন, ওগো স্বামী, উঠুন, উঠে এই অসহায় বালিকাকে একটু ধন্য করুন তো। সূর্য আজ নিচ দিকে উঠেছে তো? শরীর ঠিক আছে তোমার? হ্যাঁ আছে স্বামী, আপনার ভয়ের কিছুই নেই। এত স্বামী স্বামী করছো কেন? জায়ান সন্দিহান হয়ে বলল, তাহলে কি ভাই 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 করবো? হ্যাঁ, এখন জানতো, চটপট ফ্রেশ হয়ে আসুন, তারপর আপনার জন্য আমাকে দ্বিতীয়বারের মতো আবারও ফ্রেশ হতে হবে। আর শুনুন। জায়ান দেয়াল ঘড়ির দিকে একবার ঘাড় কাত করে তাকালো। সবে মাত্র ঘড়িতে 5টা 15 কি 16 বাজছে। এই সাত সকালে তুমি আমার সাথে ঠাট্টা শুরু করছো? এত সকালে এইভাবে তোলা মানে কি? আগের ন্যায় দ্বিগুণ রেগে কটমট করে কথাটা বলল। এই মা, স্বামী, আমি আপনার সাথে ঠাট্টা তামাশা কেন করতে যাব? আপনার সাথে কি আমার সেই সম্পর্ক আছে বলুন? আপনার সাথে আমার ঠাট্টা করা কি আদৌ মানায়? আর আমার রুচি এত খারাপও না যে আপনার সাথে অ্যাটলিস্ট ঠাট্টা করতে যাব। লাস্ট কথাটা ব্যঙ্গ করে বলল। হোয়াট? কি বলে তুমি? রুচি খারাপ মানে? হোয়াট ডু ইউ মিন মিসেস জোহরা? আমি দেখতে কি বেশি খারাপ? তেরি এসে বলল, আরে হুদাই এত চিল্লান কিল্লাই, দেখতে খারাপ কে বললো? একবারের জন্য কি আমি তা বলেছি? যদি বলি তাল গাছ, বানিয়ে ফেলেন নারকেল গাছ। আগে শুনুন না হয় আমি কি বলছিলাম, তারপর তার মন্তব্য করুন। নাবিলা বিরক্তির স্বরে বলল, জি বলুন, আমি সবই শুনছি। আর কি বা বলার বাকি আছে আপনার? বলে ফেলুন। জায়ান দাঁতে দাঁত চেপে বলল, রাগ দেখাচ্ছেন কেন? হাদিসে কিন্তু এটাও বলা আছে, একজন আদর্শবান স্বামী অযথা তার স্ত্রীর ওপর কখনো রেগে কথা বলতে পারে না। মিজানুর রহমান আজহারির উক্তি কখনো শোনেন নাই? জায়ানের এখন নিজের উপরই রাগ লাগছে। ঘুরে ফিরে হাদিসের উক্তি দিয়েই তাকে শোনাচ্ছে এই মেয়ে। ও আচ্ছা, তার উক্তিতে নিশ্চয়ই এটাও বলা নেই যে একজন আদর্শবান স্ত্রী অযথা তার স্বামীর সাথে বেয়াদবি করবে আর কথায় কথায় তর্কে জড়াবে, তাই নাকি মিসেস জোহরা? এই মিয়া, ওই বেয়াদবি দেখলেন কই? হ্যাঁ, আপনাকে উল্টো সব পাওয়ার সুযোগ করে দিচ্ছি আর আপনি আমাকে বেয়াদব বলছেন? ভারী অদ্ভুত লোক তো আপনি মহাশয়। কোথায় ধন্যবাদ দেবেন আমাকে, সে জায়গায় উল্টো কথা শোনাচ্ছেন। মানে? অজু করে আসুন, হাতে সময় আর সুযোগ যেহেতু আজ পেয়েছি, ভাবছি একসাথে নামাজ পড়ব। কাল আপনি বললেন না, ছোট ছোট কাজগুলোর দ্বারা যদি সওয়াব পাওয়া যায়, তাহলে তাতে মন্দ কি? এইভাবে ক্যাবলার মতো আর না দাঁড়িয়ে থেকে ফটাফট অজু করে আসুন। ঝগড়াঝাটি করার কিন্তু আরো সময় পাবেন মশাই, কিন্তু এই সময়টা একবার চলে গেলে কিন্তু আর দ্বিতীয়বার পাবেন না। নামাজ কাজা হওয়ার আগে অজু করে আসেন। জায়ান বিপরীতে আর কিছু না বলে কয়েক সেকেন্ড চুপ থেকে তাকিয়ে টাওয়াল হাতে নিয়ে নিঃশব্দে চলে গেল ওয়াশরুমে অজু করার জন্য। নাবিলা জায়ানের যাওয়ার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। যাক বাবা,
তার এক ঢিলে দুই পাখি মারার মিশন হয়ে গেল। একে বলে টেরাটেডি টাইট দেওয়া। কালকের রাতে তার ঘুম হারাম করার প্রতিশোধ নেওয়া হলো, সাথে নামাজও আদায় করা হলো। আসলে সে জায়ানকে ডাক দেয়নি। নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠতেই ঘুমান্ত জায়ানকে দেখে তার মস্তিষ্কে এই দুষ্টু বুদ্ধিটা আসলো। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে নাবিলা মুখের হাসি হাসি ভাব গম্ভীর করে জায়ানকে পাশ কাটিয়ে সেও উজু করতে চলে গেল। এতক্ষণে আকাশের অন্ধকার ভাবটা কেটে এসেছে, চারদিকে আলো ফুটে উঠেছে, চারপাশে ভেসে আছে পাখির কিচিমিচির শব্দ। অজু করে এসে দুজন পাশাপাশি বসে নামাজ পড়ে নিল। নামাজ শেষে জায়ান উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সকালের হিম শীতল ঠান্ডা আবহাওয়া গায়ে মাখতে বেশ ভালো লাগছে। সকাল সকাল বিকেলে যাওয়া মন মেজাজ এই সতেজ আবহাওয়া নিমেষেই ফুরফুরে হয়ে গিয়েছে। আজ অনেক দিন পর এত সকালে সে উঠল। নামাজ পড়া হয়ে উঠল সব সময় ফজরের নামাজটা তাকে কায়জায়া আদায় করতে হয়। আজ এতদিন পর সময় মতো আদায় করতে পেরে বেশ ভালো লাগছে। হঠাৎ কানে ভেসে আসলো কোরআন শরীফের তিলাওয়াতের মিষ্টি আওয়াজ। জায়ান ঘুরে বারান্দা থেকে রুমে তাকিয়ে দেখতে পেল নাভিলা কোরআন শরীফ পড়ছে। বগল দাঁড়ে দুই হাত গুজে চোখ বুজে জায়ান তা শুনতে লাগলো। প্রায় অনেক বছর পর সে আবারও এই স্বর শুনতে পেল। মা যখন বেঁচে ছিলেন তখন মার পাশে বসে প্রতিদিনই শুনতো। মাও আর নেই, আর না এইভাবে আর শোনা হয়েছে। মনে মনে আবারও বলতে লাগলো, প্রতিটা দিনের সূচনাটাই যদি এমন মিষ্টি হয় তাহলে পুরো দিনটাই কেমন হবে। এই মা স্বামী মুখমণ্ডলীয়কে এমন করে রেখেছেন যে চিটটা রসকস করে দিব। জানামাজ ভাঁজ করতে করতে বলল, হঠাৎ এত খাতিরদারি করছো? শরীর ঠিক আছে তো তোমার? জ্বর টর আসেনি তো? না, শরীর খারাপ নয়, তবে মনটা কোনো এক অজানা কারণে অনেক ভালো। আচ্ছা, আমি চা করে নিয়ে আসছি, খাবেন? আমি চা খাই না। আগে খেতেন না, কিন্তু এখন থেকে নিয়ম মাফিক করে আমার সাথে রোজ সকালে বিকেলে 1 কাপ করে চা খাবেন। চিড়টা খেতে খেতে জীবনকে পুরো দমে চিড়টা রসকসহীন করে ফেলেছেন। এখন থেকে বেশি বেশি করে যত সম্ভব পারেন মিষ্টি খাবেন, আর নিজের তিক্ত মুখকে মিষ্টকারক পরিণত করবেন। বেশি মিষ্টতা কিন্তু আবার স্বাস্থ্যের জন্য হানিকারক। তিতাই ঠিক আছে। একটা কথা কি জানো তো, নিম যতই তিক্ত হোক তার গুণবত্তা কিন্তু অনেকটা। তা নিশ্চয়ই জানো। আপনাকে আমি জিজ্ঞেস করেছি কিছু? জায়ান নিঃশব্দে হাসল। আজকাল মেয়েটা জ্বালালে তার অন্যরকম ভালো লাগা খুঁজে পায়, যে ভালো লাগাতে সে এক চিলতে সুখ পাখি দেখে। নাবিল আর কথা না বাড়িয়ে রুম থেকে চলে গেল। ঘড়িতে আপাতত 6:10 বাজে। বাসার সবাই গভীরতম ঘুমে আচ্ছন্ন। নাবিলা সে সুযোগে ধীরে সুস্থে পা টিপে টিপে রান্নাঘরে আসলো। ম্যাচ খুঁজে চুলাও জ্বালালো। হাঁড়িতে 3 কাপ পরিমাণ পানি বসিয়ে আবার 2 কাপ কমিয়ে 1 কাপ বসালো। রান্নাঘর থেকে বাগানের দিকটা হাঁটা দিল। বাগান থেকে খুঁজে খুঁজে কিছু কচি কচি পুদিনা পাতা দেখে ছিঁড়ে নিয়ে আসলো। অহনার থেকে সে শুনেছিল তার দাদি পুদিনা পাতা চা খুব পছন্দ করে। তার পছন্দ অনুযায়ী চা করে তাকে আজ খাওয়াবে। রান্নাঘরে এসে আগে দাদির পুদিনা পাতা চা করে দিল। তারপর সেটা কাপে ঢেলে নিয়ে এসে উপরে 1 পিস লেবুর রস মিশিয়ে দিয়ে দিল। তা নিয়ে দাদির রুমে ছুটল। দাদি সবেমাত্র নামাজ শেষ করে জানালার পাশে বসে তুবজি পড়ছিলেন। কি করছো? এই তো বসে আছি। ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? এইখানে আয়। দাদির থেকে অনুমতি পেতে নাবিলা হাসি মুখে দাদির কক্ষে প্রবেশ করলো। এই নাও, তোমার জন্য গরম গরম পুদিন আর লেবুর চা করে নিয়ে আসলাম। এখন খেয়ে বলো তো কেমন হয়েছে। কি করছে? তুই করেছিস? হ্যাঁ। তাহলে তো টেস্ট করতে হয়। আমার বোন বানিয়েছে বলে কথা। তা এত সকালে ঘুম থেকে উঠলি যে? এত সকালে তো এই বাসার কাকও তার ঘুম থেকে ওঠে না, সব 9টার পরই ওঠে। আর একটু ঘুমিয়ে নিতি। কলেজ ভার্সিটি জন্য আমার সকাল সকাল ওঠার অভ্যাস আছে, তাই আর ঘুমানোর দরকার নেই। আজ কিন্তু আমি একা উঠিনি, সাথে তোমার নাতিকে উঠেছি। সে কি রে, জায়ান উঠেছে? ও তো 10টার আগে কখনোই ওঠে না। দাদি অবিশ্বাস স্বরে বলল, উঠে না, এখন থেকে রোজ সকালে উঠবে।
তুমিই তো আমাকে ফর্মুলা দিয়ে শিখিয়ে দিয়েছো কিভাবে নিজের বাঁকা স্বামীকে টাইট দিয়ে সোজা করতে হয়। সেই ফর্মুলা দিয়েই তোমার টানা বানা তারা নাতিকে লাইনে আনবো, দেখিও তুমি একদিন। দাদি বিপরীতে হেসে দিলেন। হাতের ইশারায় ড্রেসিং টেবিলে দেখিয়ে বললেন, তা করিস। এখন ওইখানে একটা ছোট্ট বাক্স আছে, একটু নিয়ে আয় তো বোন। একটু কেন, তোমার জন্য পুরোটাই নিয়ে আসছি। ওরই দুষ্টু মেয়ে রে। নাবিলা উঠে গিয়ে আসলো। জুয়েলারি টাইপ বাক্সটা দাদির হাতে এনে দিতেই দাদি হাতের ইশারায় তার পাশে আবারও বসতে বললেন। ছোট বাক্স থেকে চকচকে দুটো চুড়ি বের করে নাবিলার হাতে পরিয়ে দিয়ে বললেন, এটা তোর প্রথম সফলতার ইনাম আমার পক্ষ থেকে। দেখ তো পছন্দ হয় কিনা। সে অনেক বছর আগে তো বানিয়ে রেখেছিলাম জায়ানের বউর জন্য। পছন্দ নাও হতে পারে, পুরানোক্ত ডিজাইনের বলে কথা। এখন তো এই ডিজাইনের সচরাচর আর কেউ তেমন পরে না। শুধু পছন্দ না, অসম্ভব পছন্দ হয়েছে। মিস্টার অভদ্রকে টাইট দিতে গিয়ে এত সুন্দর গিফট পাবো আমি তো কোনোদিন ভাবিনি। পুরানোক্ত বলেই এটা অসম্ভব সুন্দর। দেখো আমার হাতে মানিয়েছে না? ধন্যবাদ দাদিমা এত সুন্দর চুড়ি আমাকে দেওয়ার জন্য। দাদি নাবিলার হাতে চুমু খেয়ে বললেন, খুব মানিয়েছে। দাদির রুম থেকে বের হয়ে নিজের হাতের দিকে বারবার তাকাচ্ছে আর মুচকি হাসছে। চুড়িটা পুরনো হলে কি হবে, বেশ সুন্দর, ডিজাইনটা বেশ আনকমন। রান্নাঘরে আসার সময় দেখতে পাই সদর দরজা আসিফকে। সম্ভাবনা হয়তো জগিং করে বাসায় ফিরেছে। গায়ে জগিং এ জামা, খুব ক্লান্ত দেখাচ্ছে। ফটাফট রান্নাঘরে গিয়ে ঠান্ডায় পানি দিয়ে এক গ্লাস লেবুর শরবত বানিয়ে হলরুমে বাবাইয়ের জন্য হাতে করে নিয়ে আসলাম। বাবাই এই নিন, এই শরবতটা খেয়ে নিন, এতে ক্লান্তি কিছুটা কমে আসবে। হঠাৎ এমন কথায় আসিফ অবাক হলো। চোখ মেলে তাকাতেই সে ভূত দেখার মতো বলল, এ কি মা, তুমি এত সলে? জি বাবাই, এখন এটা খেয়ে ফেলো তো, তোমাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। আসিফ আর কিছু না বলে হাত থেকে গ্লাসটা নিয়ে ঢকাঢক করে খেয়ে নিল। এই সময় এমন কিছুরই তার খুব প্রয়োজন ছিল। চা খাবে? আমি চা বানাচ্ছি তোমার জন্য, নিয়ে আসি। না মামুনি, আপাতত চা এখন আর খাবো না। তা এত সকালে উঠলে যে, ঘুম ভালো করে হয়নি? না জায়ান তোমাকে কিছু বলেছে? মন খারাপ? ওরে বাবা, একসাথে এত প্রশ্নবোধক! না জায়ান আমাকে কিছু বলেনি, তুমি সে ব্যাপারে নিশ্চিন্তায় থাকতে পারো বাবাই। সকাল সকাল ঘুম থেকে আমার ওঠার অভ্যাস আছে, তাই উঠে গিয়েছে। কাল সকালে জগিং এ যাওয়ার সময় আমাকেও সাথে করে নিয়ে যেও। বাবা মেয়ে দুজন একসাথেই এখন থেকে রোজ সকালে জগিং এ যাব। এতে দুইজন ফিটও থাকবো, সকালের ফুরফুরে হাওয়াতে মন মেজাজ ঠিকও থাকবে। আমাদের ডিল মঞ্জুর হলে বলো কিন্তু। নিশ্চয়। এখন রুগিয়ে চেঞ্জ করে নাও তো, আমি তোমার জন্য কড়া করে 1 কাপ করে সাথে নাস্তা নিয়ে আসছি। এখন তোমাকে আর কিছু করতে হবে না মামুনি, বাকিটা মুন্না আর সালেহা মিলে করে নিবে। তুমি রুমে গিয়ে রেস্ট নাও। আচ্ছা। রান্নাঘরে পুনরায় এসে নিজের জন্য চা বসালো নাবিলা। চা থেকে কাপে নিয়ে এবার জায়ানের জন্য গরম পানি বসালো, তার প্রিয় রসকস যুক্ত চিরতা করার জন্য। কিন্তু মস্তিষ্কে তার ক্যাকা। আপার নিমপাতা প্রোম্যাক্স চায়ের রেসিপি দৌড়াচ্ছে। মুখে দুষ্টুমি হাসি রেখা রেখেই হাতে 2 কাপ নিয়ে রুমে আসলো। জায়ান খাটে আদর্শ হয়ে ফোন স্ক্রোল করছে। ধরুন আপনার চিটটা। জায়ান ফোনের দিকে তাকিয়ে বলল, 54 মিনিট 45 সেকেন্ড লাগলো আমার 2 কাপ চা করতে। আপনি তো দেখছি খুব বড় মাপের রাঁধুনি ম্যাম। খোঁচা দিচ্ছেন আমাকে? একদমই অযথা খোঁচাতে আসবেন না বলে দিলাম। একদমই না, কিন্তু বোঝা হয়ে উঠলো তোমার আশায় বসে থাকলে আমাকে। না, কেকা আপার নতুন রেসিপি চিটটা উইথ সুগার চাশনি। খেতে কেমন ছিল এটা বলুন। জঘন্য ছিল। এই মা, কেন? আমি তো সবকিছু ঠিকঠাক ব্যালেন্স করে দিয়েছি। 2 চামচ ব্ল্যাক কফির সাথে মাত্র 7 চামচ চিনি। তাহলে হ্যাঁ, চিনির পরিমাণ মনে হয় কম হয়ে গিয়েছে, তাই এমন হয়েছে। সমস্যা নেই, কাল থেকে আরো 2 চামচ করে ডোজ বাড়িয়ে দিব। এখন থেকে রোজ সকালে এটা খাবেন। আগেই বলে নি
এর কিন্তু অনেক কার্যফল আছে। এর মধ্যে আপনার নিম পাতার গুণাবলীও পাবেন, সাথে আমার মিষ্টতা। আর তবে রে, তেরে এসে বলল। নাবিলা এলো পাথারি ভো দৌড় দিল রুম থেকে। চারপাশ গাঢ় কুটকুটে অন্ধকার, পরিবেশ কেমন নিশ্চুপ, শুনশান নীরবতা। বাহিরে যানজটের তেমন ভারী শব্দ নেই বললেই চলে। দূর থেকে খালি ল্যাম্পপোস্টের আলোতেই দুটো কিংবা একটা রিক্সা মিনিট দুই এক পর পর এই গলিটা দিয়ে শুধু যেতে দেখা যাচ্ছে। আজ আকাশে চাঁদের আর দেখা নেই। দূরে কয়েকটা শুধু তারা চিকমিক করছে। অনুমান দেওয়াল ঘড়িতে রাত 10টার মতো হয়তো বা বাজছে, বা এর থেকে বেশিও সময় হবে, তা ঠিক জানা নেই। জায়ান নিজের রুমে প্রতিদিনকার মতো আজও ব্যালকনিতে বসে অফিসের টুকটাক কাজগুলো করছে। বাসায় আপাতত তেমন কেউ নেই, তাই হয়তো নিঃশব্দটা বেশি গ্রাস করছে। অহনা আজ 2 দিন হলো নিজের বাসায় উদ্দেশ্যে চলে গেছে। সন্ধ্যার দিকে বড় বাবা বড় মা অ্যানিও রওনা দিয়েছে মিরপুর 6 নিজ বাসার জন্য। এত সময় তারা বোধহয় ঠিকঠাকভাবে পৌঁছেও গিয়েছে। সময় তো আর কম হলো না। জায়ান তার 2 হাতের 10 আঙুল দ্বারা কিবোর্ডে চেপে চেপে খুব মনোভাবে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে কি যেন টাইপিং করছে। কয়েক সেকেন্ডের জন্য হাত থেমে কয়েকবার কুঞ্চিত কপাল ও চোখ ঘুরিয়ে ঘরের দিকে হালকা ঘাড় কাত করে তাকালো, কিন্তু ক্লান্তির চোখ জোড়া কাঙ্ক্ষিত আর রুমে কাউকে দেখতে পেল না। ভিতর থেকে লুকানো ভারী নিঃশ্বাস ছেড়ে আবারও তার কাজে পুনরায় মন দিল। এর মধ্যে রুমে হেলে দুলে প্রবেশ করলো মুন্না। বারান্দায় এসে হাঁপাতে হাঁপাতে বলল, ভাইজান, রাত বহুত হয়েছে। আন্নেরে খাইতে দাদি আর খালু জানা ডাহে, তাড়াতাড়ি আহেন তো। তাদের গিয়ে বল আমি এখন খাবো না, পরে সময় করে ঠিক খেয়ে নেব। এখন আমার কাজ আছে অনেক, তুই যা। অফিসের কাজ শেষ হলে আবার ভার্সিটির প্রেজেন্টেশনও নিয়ে বসতে হবে। ল্যাপটপের স্ক্রিনে তাকে ক্লান্তি স্বরেই জবাব দিল, এটা কিছুতে হইব না। ভাবিয়ে কইছে আন্নেরে লইয়া একেবারে নিচে আইতে, তাই জলদি করে চলেন তো আমার লগে। তা তোর ভাবি আর কি বলেছে তোকে, আমিও শুনি। জায়ান ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে বাম ভুরুটা উঁচু করে হালকা নাচালো মুন্নার দিকে তাকিয়ে। কইছে মন চাইলে আহেন আর না চাইলে নাইকা, কিন্তু অহন নিচে না গেলে পরে আর কিছুই খাওন কপালে ভালো করে জুটবো না। ও রে বাবা, ব্যালক পেপার এই বলেছে আমাকে? হ, তাহলে তো একবার নিচে যেতেই হয় আমাকে। আমিও দেখি কি করে আর জুটবে না। তুই যা, আমি ফাইলগুলো গুছিয়ে মিনিট 5-এর মধ্যে নিচে আসছি। আচ্ছা মুই গেলাম তাইলে। দাদি আর বাবা ডাইনিং এর আগে এসে বসেছে। জায়ান এসে ঠিক তার গোলমরিচ বইয়ের পাশে চেয়ারটা টেনে বসলো। মুখে তার কৃত্রিম দুষ্টুমি রেখা, যা তার চোখে মুখে প্রকাশ পাচ্ছে। নাভিলা জায়ানকে দেখেও না দেখার ভান করে। নিজ হাতে সবাইকে এক এক করে উঠে খাবার প্লেটে সার্ভ করে দিচ্ছে। দাদি তো আজ মহা খুশি। পুরো পরিবার আজ রাতে অনেকদিন পর এইভাবে টেবিলে খেতে বসলো। সকালে একসাথে নাস্তা করা হলেও রাতের খাবার তার একসাথে করা হয়ে ওঠে না তাদের। জায়ান আপাতত গিলছে কম, গালে হাত দিয়ে তার পাকা গিন্নি বউকে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে। এতে নাবিলার বেশ অস্বস্তিকর বোধ হচ্ছে। একে তো তার পাশে সে গায়ের সাথে গা একদম ঘেঁষে বসেছে, দাদি বাবাইয়ের জন্য কিছু বলতেও আর পাচ্ছে না। আবার এইভাবে কেউ মুখের দিকে তাকিয়ে থাকলে কি আর ঠিক কি আদৌ খাওয়া যায়? যাক, কইতে তো পারমু বটে। নয়ন ভাই হুট করে পালাইয়া আমার একটা হেল্প তো করলো ইহা জীবনে, আর সেটা হলো আমার ব্যালক পেপারকে এই মিসেস নিহান্ত রহমান জায়ান করতে। ভাইবিহীন আমি আদৌ মিসেস জহুকে নিজের করতে সক্ষম হতাম কিনা তা আমি জানি না। সত্যি বলতে আমার দ্বারা কোনোদিনও সম্ভব হতো না। তবে যাই হোক, একের ভেতর এমন ওভারঅল ফ্লেভারকে বহু হিসেবে পেয়ে আমি ধরব। একে কাছ থেকে জ্বালাতে আর খোঁচাতেই আমার সেই লেভেলের প্রচুর ভাল লাগে। আহ, কি শান্তি! বউকে স্বাধীন উঠতে বসতে জ্বালাইতে যে এত সুখ খুঁজে পাবো আমি তো আগে জানতামই না। জায়ান টেবিলের নিচ দিয়ে নাভিলার পেটে হালকা করে কোনোই দিয়ে এক খোঁচা দিল। আচমকা এমন আচরণে নাভিলা হকচকে ভারী অপ্রস্তুত হয়ে পড়ল। মুখের সামনে ভাতের লকমা এনেও হাতে থেমে গেল। চোখ ফ্যাল ফ্যাল বড় বড় করে তাকিয়ে আছে সামনের দিকে। জায়ান নাভিলার অবস্থা দেখে অনেক কষ্টে মুখের হাসি আটকে স্বাভাবিক স্বরে বলে উঠল, কি হলো, বসে আছো যে? খাচ্ছ না কেন? খাবার কি ভালো হয়নি?
জায়ানের কথায় বাবাই দাদিমা নিজেদের খাওয়া রেখে আমার দিকে তাকাতেই আমি তাদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বিপরীতে বললাম, কই আমি বসে আছি, খাচ্ছি তো। এই মা, তোর প্লেট দেখে খালি, কিছুই তো নাই, তাহলে খাচ্ছিস কি করে? জায়ান মাংসের বাটি থেকে নাবিলার প্লেটে মাংস দে তো, আর সাথে বোল থেকে 2 চামচ ভাতও দে। এই মেয়ের প্লেট তো দেখে কিছুই নেই। দাদি বলল, না না না, আর কিছু লাগবে না, একদম দিবেন না দাদি, আমার খাওয়া হয়ে গেছে, তাই কিছুই নেই, আমি এখন উঠবো। চুপ করে বস, বড়রা কিছু বললে শুনতে হয়, তখন মুখের উপর কথা বলতে হয় না। লাগবে নাকি? তোকে কিছু জিজ্ঞেস করছি আমি, আর তোকে দিতে বলছি, তুই দে। বসে আছিস কে? দাদি আবারও বলল জায়ানের উদ্দেশ্যে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি আমি। জায়ান খাবার দেওয়ার নামে এবার নাবিলার হাতের কবজি জোড়াতে আর বাহুতে হাতে হাতে বারবার স্পর্শ করছে আর মুখ টিপে হাসছে। মেয়েটাকে থমথমে হতে দেখে বেশ লাগছে তার কাছে। নাবিলা ব্যাপারটা বুঝতে পেরে দাঁতে দাঁত চেপে মুখ বুজে সবটা সহ্য করে নির্বাকভাবে খাচ্ছে আর দাদি বাবার সাথে টুকটাক কথা বলছে। জায়ান যখন দেখলো এতে তার ব্ল্যাক পেপার ফ্লেভারে বউ বিন্দু মাত্র আর নড়চড় হলো না, তখন সে রাগে ক্ষোভে নাবিলার দিকে তাকিয়ে চুপচাপ খেতে লাগলো। জায়ানের আগে নাবিলার খাবার পর্ব শেষ হলো। সেবার উঠতে গিয়ে ইচ্ছাকৃতভাবে জায়ানের পায়ে সজোরে এক পাড়া দিয়ে বসলো। এতে জায়ান আজকে করে উঠলো। কি হয়েছে জায়ান, এভাবে চেঁচিয়ে উঠলে যে? বাবাই বলল, কিরে, তুই ঠিক আছিস? হঠাৎ কি হলো আবার তোর? ভাত চিবাইতেই গিয়ে গালে কামড় বসিয়ে দিছস? দাদি বললেন। জায়ান দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে নাবিলার দিকে তাকিয়ে বলে উঠলো, তেমন কিছু না দাদি, পায়ে স্টুপির একটা তেলাপোকা উড়ে এসে কামড় দিয়েছে। দাদি সন্ধিহান স্বরে বললেন, সেই কিরে, তেলাপোকা কামড় দিল তোকে, তা জানলে কি করে? দেখেছিস? সে তো জানলেন কি করে জায়ান ভাই? তেলাপোকার জায়গায় অন্য কিছুও আপনাকে কামড় দিতে পারে, তাই না দাদি? আমি বললাম। তা দিয়ে তোমাকে আর ভাবতে হবে না। চোখ দিয়ে শাসিয়ে বলে উঠলো আর ইঙ্গিত দিয়ে বোঝাচ্ছে, একবার শুধু তোমাকে হাতের কাছে পাই, তারপর বুঝাবো পাঙ্গা নেওয়ার মজা। নাভিলা জায়ানকে ব্যঙ্গ করে দাদির সাথে তার রুমে চলে গেল আর মুখের ইশারায় বিপরীতে জায়ানকে বলল, কচু বোঝাবেনি তোর ছেলে। বিকেলে প্রহর পেরিয়ে সন্ধ্যার দিকে পা ফেলছে। আকাশের হলদে ভাব কাটিয়ে ধীরে ধীরে চারিদিকে আধার ঘনিয়ে আসছে। আমি রেডি হচ্ছি আর বারবার চোখ ফিরিয়ে ঘড়ির দিকে তাকাচ্ছি। আজ প্রায় 3 দিন পর নিজের বাসায় যাব। ভাবতে এই মুহূর্তে নিজেকে সব থেকে বেশি আনন্দময় লাগছে। এটা কি মনে হয় বলে ফিলিংস, বাবা বাড়ি টু শ্বশুর বাড়ি। আজকে রাতটা নিজের বাসায় আম্মু আব্বুর সাথে কাটাবো, ভাইয়ার ভালোবাসায় ভাগ বসাবো। আমি নেই বলে সব একদম নিজের রাজত্ব করে ফেলেছে মহারাজা। তাই তো এই 2 দিনের মধ্যে তারা একদিনও কেউই আমার সাথে দেখা করতে এই বাসায় আসেনি। খুব অভিমান হয়েছে তাদের ওপর, খুব খুব খুব। আমাকে কি একটুও তাদের দেখতে মন চায়নি? এভাবে হুট করে বিয়ে দিয়ে একদমই পর করে দিল আমাকে। আজকে ডিনারে আব্বু জায়ানের পুরো ফ্যামিলিকে ইনভাইটেশন করেছেন আমাদের বাসায়। সময় আসলেই প্রহরবান কিভাবে চলে যায় তা বুঝাই যায় না। যাদের ছাড়া আমি একদিনও কোথাও গিয়ে ঠিক করে থাকতে পারতাম না, আজ তাদের ছাড়াই আমি 3 দিন পার করেছি অজানা বাসায়, অচেনা মানুষের মাঝে। ভাবতে অবাক লাগছে। এটাই বোধহয় বলে প্রতিটা মেয়ের জীবনের দ্বিতীয় অধ্যায়, বিনের সূত্রাবলী। ভাবি, তুমি রেডি তো? অ্যানি তড়িঘড়ি করে রুমে এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, রেডি হো ননদিনী, এই দূরটা পড়লেই শেষ। দূর আর ভাল লাগছে না। কানে হাত বুলিয়ে হতাশ স্বরে বলে উঠল, কি ভালো লাগে না শুনি? দেখে এদিকে ফিরো। আর বলিও না বড় কানের দূর, পড়তে না পড়তে এখন কানে কোনো বড় দূর পড়তেই ব্যথা করে। কেমনটা লাগে বলো? অ্যানি হেসে দিল নাভিলার কথায়। নাভিলাও অ্যানির দিকে তাকিয়ে হেসে দিল।
শোনো মেয়ে, তোমার আর কষ্ট করে অযথা এসব বড় দুল পরা লাগবে না। তুমি এমনিই দেখতে ভারী সুন্দর, একদম চমচমের মতো ফোলা ফোলা সুইট আমার গুলোমুলো মিষ্টি ভাবি। অ্যানি গাল টেনে বলল, চমচম, আমি চমচমের মতো ফোলা ফোলা, এটাই বাকি ছিল আমার শোনার। কেন কেন কেন? ভাইয়া আমাকে বলে টুসটুসি, বেষ্টু বলে ধানি লঙ্কা, আবির ভাই বলে আলু, কারণ আমি নাকি সব সম্পর্কের সাথে ভালো করেই মিশে যাই। আর তোমার ভাই মানে আমার কুমড়া পটাশ, কথা কথাই ধমকের স্বরে বলে ইডিয়েট, স্টুপিড, ননসেন্স। আর তুমি এখন বললা চমচম। নিজের এর নামের প্রতি ক্রিয়া শুনে আমি আসলেই হতাশের সাগরে ডুবছি। তা ননদিনী, কখন আসলে? এই তোমাদের আসার সময় হলো। এই তো একটু আগেই। তা জায়ান ভাই কই, দেখছি না যে। জানি না গো। জানি না মানে? কোথায় গেছে, কিছু বলে যায়নি? আসলে কাল দাদির সাথে গল্প করতে করতে দাদির রুমেই ঘুমিয়ে পড়েছিলাম, আর সকালে ঘুম থেকে উঠে দেখি জায়ান বাসায় নেই। ও, তা ফোন করেছিলে? ভাইয়া কখন ফিরবে, বাসায় কিছু বলেছে তোমায়? নাভিলা এমন প্রশ্নে বেশ অপ্রস্তুত হয়ে পড়ল, ইতস্তত করতে লাগলো। অ্যানিকে এখন কি বলবে? তার কাছে তো জায়ানের ফোন নাম্বারই নেই, তাহলে ফোন করবেই বা কি করে? আমি আমতা আমতা করে যখন কিছু বলতে যাব, তখন অহনা ভাবেই রুমে এসে তড়িৎ করে বলে উঠল, এই এনি, তোকে ওপরে কি করতে আমি পাঠিয়েছিলে? নিশ্চয়ই গল্প ছুরি নিয়ে বসতে পাঠানি। আরে গল্প কই করলাম আপি, আমি তো মিষ্টি ভাবিকে নিয়ে এখনই নিচে আসছিলাম, তার আগেই তো তুমি এসে পড়লা। হয়েছে হয়েছে, এখন আর মিথ্যা এক্সপ্লেন দেওয়া লাগবে না আমাকে। তোরা জলদি করে নিচে আয়। আবরার, আবির, চায়ান সে কখন থেকে নিচে বসে আছে। ভাবির মুখ থেকে ওনার নাম শুনে আমি তাড়াতাড়ি করে বলে উঠলাম, উনি এসছেন ভাবি? কখন এসছেন? ওহো, উনি? এই উনিটা আবার কে গো? আমরাও শুনি। ইস, এই উনিটাই কি আওতো টাওতো কোনো নাম টাম আছে? অ্যানি সুর টেনে বলল, আমি বিপরীতে চোখ পাকিয়ে এনি দিকে তাকাতেই অমনি ভাবিও যোগ হলো। এবার তাদের কথায় আমাকে অযথা লজ্জা দিতে লাগলো। তাদের কথা আমি লাল নীল হয়ে দাঁড়িয়ে রইলাম। কথায় আছে না ভাবি, আর ননদের খপর থেকে সাবধানে চলতে হয়। একবার তাদের দুষ্টু ভরা খপরে পড়লেই আর রেহাই নেই। আমারও এখন হয়েছে তাই। নিচে এসে আগে বাবাই, দাদি, বড়মার সাথে টুকটাক কথা বলে নিলাম। তার নিচে বসার রুমেই 3 জন বসেছিলেন। বিকেলের দিকে বাবাই প্রেশার অনেক হাই হয়েছে, ঠিক করে দাঁড়াতেও পারছেন না, তাই উনি আমাদের সাথে আজ যেতে পারবেন না। আব্বুকে বুঝিয়ে বলতে বললেন আমাকে, তার সামান্য কথা যাতে আব্বু রাগ না করে। আর দাদি অসুস্থ থাকায় তেমন একটা কোথাও যেতে পারেন না, সবসময় বাসায় থাকেন। বড় মা আপাতত আমাদের সাথে যাবেন না, আজ রাত দাদির সাথে এই বাসায় থাকবেন। বাবাই আর দাদি দুইজনই অসুস্থ বলে বাসা থেকে বের হওয়ার আগে বাবাই বেশ ইতস্তত করতে করতে আবার বলে উঠলেন, কাল বিকেলের মধ্যে বাসায় ফিরতে হবে আমাদের। কাল সন্ধ্যাকে ঢাকা টু কুমিল্লায় আমাদের এই 6 জনকে আবারও রওনা দিতে হবে জায়ানের নানুজানের গ্রামের বাড়ির উদ্দেশ্য। নানুজান অসুস্থ, উনি দূরের পথ জার্নি তেমন একটা করতে পারে না, তাই আমাদেরই তার কাছে যেতে হবে। আমি মাথা নাড়িয়ে সম্মত জানিয়ে এবার বাসা থেকে আমরা 3 জন বের হলাম। এনির সাথে কথা বলতে বলতে মেইন গেটের বাইরে এসে দাঁড়ালাম। আবরার, আবির ভাইয়া আমাদের থেকে ঠিক রাস্তার অপর পাশে দাঁড়িয়ে আছে। জায়ান দি, অহনা ভাবি থেকে শুনলাম জায়ান গ্যারেজ থেকে গাড়ি বের করছেন। প্রায় 10 মিনিটের ওপর হবে গাড়ির জন্য অপেক্ষা করছি আমরা। জায়ান যে গাড়ি বের করতে গেছেন এখনো আসেনি। আমি বিরক্তি নিয়ে রাস্তার অপর পাশে আবির ভাইয়ের কাছে যেতেই এমন সময় খুব দ্রুত গতিতে পাশ দিকে এক গাড়ি যায়। আমি নিচে পড়ে যাই। আগেই সরে যাওয়ায় খুব একটা লাগেনি, কিন্তু হাতে কোনোইতে প্রচন্ড লেগেছে, রক্ত বের হচ্ছে। এ নিয়ে আমার সামনে এসে খোপে সরে দাঁতে দাঁত চেপে বলল, কি আজীব, মনুষ্যত্ব বোধ কি এদের মধ্যে বিন্দু মাত্র নেই? এত বড় অন্যায় করে গাড়ি থামালো না, সরি বলার প্রয়োজন বোধটুকুও করলেন না। এদের শিক্ষা দীক্ষা বলতে কিচ্ছু নেই। এরা হলো মানুষরূপে আস্ত একটা জানোয়ার, রাজাকারের দল। আবির রাগায়িত হয়ে কিছু দূর দৌড়ে গাড়ির পিছু ফলো করে গিয়ে যখন দেখলো সে আর ধরতেই পারবে না,
তখন রাস্তা থেকে খোপে গাড়ির মিররে ইট ছুটে চিল্লিয়ে বলল, মুখে পাটা থাকলে একবার তুই গাড়ি থামিয়ে দেখতি, তগো আজ কি করতাম আমি। রাস্তা কি তগো বাপের সম্পদ পাইছস যে উড়াধুরা চালাইবি? আমগো মানুষ বলে গণ্য হয় না তগো কাছে? গাড়ি রাস্তায় চালাস না আকাশে উড়াস? কি মনে করস তোরা নিজেদের? কোথাকার কোন প্রেসিডেন্ট শালা বাইন। আমি ভীতু হয়ে এলি আর ভাইয়ার কথা শুনছি। এমন সময় ঝড়ের গতিতে জায়ান আমার কাছে ছুটে আসে। আমার হাত পা নেড়ে চেড়ে অস্থির হয়ে চেক করছে, হাতে সামান্য একটু কেটেছে। এই দেখেই সে খুব রেগে যায়। সাথে আবির ভাইয়া আর অহনা ভাবিও আমার ওপর রেগে বকাঝকা করতে থাকেন আমার কেয়ারলেস নিয়ে। আমি কেন দেখে রোড পারাপার হতে গেলাম না। তাদের এত রাগারাগির চোটে আমি বলতেই পারছি না। আমার হাত খুব করে জ্বলছে। জায়ান আমাকে অবাক করে দিয়ে আচমকা সবার সামনে হুট করে কোলে তুলে নিয়ে নেয়। আমি হতভম্ব হয়ে কখন তাকে কিছু বলতে যাব, তখন অমনি তার রাগিত গরম চোখ দিয়ে আমার দিকে তাকায়। তার চাহনিতে আমি নিমেষেই দমে যাই। বিপরীতে কিছু বলার আর সাহস নেই আমার। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আমার তো হাতে লেগেছে, পায়ে না। তাহলে এইভাবে কোলে নেয়ার মানে কি? ভাইয়া ভাবি এনি কি ভাববে এখন? গাড়িতে বসিয়ে দিয়ে আমার সামনে হাঁটু গেড়ে এসে বসে। আমার হাতে ধীরে ধীরে আস্তে ফু দিয়ে মেডিসিন লাগিয়ে দেয় জায়ান। তার মুখ অঞ্জলি দেখে মনে হচ্ছে ব্যথা আমার না, তার হাতে খুব লেগেছে। খুব রেগে আছে জায়ান। ফর্সার চেহারা লাল বর্ণ ধারণ করেছে। মনে হচ্ছে গাড়ি চালককে পেলে এক্ষুনি খুন করবে, জাস্ট খুন করে ফেলবে। হাব ভাব এমনই তার। আবরার ভাইয়াকে বারবার চিল্লিয়ে গাড়ির নাম্বার জিজ্ঞেস করেছে। আবরার ভাইয়া অপরাধ স্বরে বলেছে সে খেয়াল করেনি। অহনা ভাবি জায়ানের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বললেন, কি দরকার শুধু শুধু ঝামেলা পাকানোর? আয়াজ, এই মুহূর্তে মাথা না গরম করে ঠান্ডা করে বস বলছি। আমাদের চোখের সামনে নাবিলা সুস্থ সবল বসে আছে, এটা আমাদের কাছে যথেষ্ট না? এছাড়া তোরা কি চাই বল? অযথা ঝামেলা সৃষ্টি করার কোনো মানে নেই। জায়ান বিপরীতে কিছু না বলে গাল ফুলিয়ে গাড়িতেই ওঠে। গাড়ি স্টার্ট দেয়। জায়ান গাড়ি ড্রাইভ করছে। এখনো রাগের রুচির ন্যায় ফুলছে। এই গাড়িতে অন্তত শুধু আমি আর জায়ান, আর পেছনের সিটে এনি। পরের গাড়িতে অহনা ভাবি, আবরার, আবির। আমি জানালার দিকে তাকিয়ে বেশ কিছু সময় অতিক্রম করার পর এক বুক সাহস নিয়ে জায়ানের উদ্দেশ্যে বললাম, আমার সাথে এত রাগ করছেন কেন? আমি এমন কি করেছি? আমার কি দোষ বলুন? আমি তোমার উপর রাগ করিনি, আমার জাস্ট নিজের উপর রাগ হচ্ছে, খুব করে হচ্ছে। কেন? আমার তোমার সাথে থাকা উচিত ছিল। আজ আমার সামান্য কেয়ারলেসের কারণে এমনটা তোমার সাথে হয়েছে। এর থেকে যদি বড় কিছু হয়ে যেত, তখন আমি কেন আগে থেকে গাড়ি বের করে রাখলাম না? তাহলে তোমার সাথে এমনটা হতো না। গাড়ির স্টিয়ারিং এ বাড়ি দিয়ে বলল জায়ান। জায়ান শান্ত হন প্লিজ। আপনি শুধু শুধু কেন নিজেকে দোষারোপ করছেন? এটা তো জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল, না এতে আপনার দোষ ছিল আর না আমার। জায়ান কোনো কথার জবাব দিল না। আমি কিছুক্ষণ পর জায়ানের দিকে তাকিয়ে নরম স্বরে বলি, আমি একটা কথা জিজ্ঞেস করি জায়ান? জায়ান ড্রাইভ করতে মুখ ভার করেই উত্তর দেয়, করো। আচ্ছা, আপনি তো আমায় ঠিক করে সহ্যই করতে পারেন না, তাহলে এত কিসের চিন্তা আপনার? পছন্দও তো করেন না। যাকে দুই চোখে চুল পরিমাণ সহ্যই করতে পারেন না, পছন্দ আর কি করে করবেন? আর ভালোবাসা তো আমাদের মাঝে কোনোদিন প্রশ্নই ওঠে না। যদি আজ আমার বাই এনি চান্স কিছু হয়ে যেত, তাহলে কি আপনি আমাকে খুব করে মিস করতেন? সামান্য হলেও কি কষ্ট পেতেন আমার জন্য? জায়ান সাথে সাথে ব্রেক কষে। খুব জোরে ঝাঁকুনি লেগে গাড়ি থেমে যায়। জায়ান স্টিয়ারিং এ হাত রেখে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। চোখে হারানোর তীব্র ভয়। আমার দিকে ছলো ছলো চোখে তাকিয়ে ভাঙ্গা জড়ানো গলায় বললেন, আর কখনো এইসব কিছু মুখে আনবে না বলে দিলাম। আনলে আমি জাস্ট তোমাকে শেষ করে দেব। এই টপিকে দ্বিতীয়বার কোনো কথা উঠবে না, ব্যাস। এমনটা ভাবতেই আমার আর মিস কি? হ্যাঁ, মিস করার জন্য মানুষ বেঁচে থাকতে হয়, তাকে সবসময় তার পাশে থাকতে হয়, তার উপস্থিতি তাকে অনুভব করাতে হয়। তার জন্য কোথাও দৃষ্টির দূরে যেতে হয় না। দৃষ্টির শূন্যতা থেকে মনের শূন্যতাই তার কাছে অনেক। জায়ান কথাগুলো খুব সাধারণ মনে হলেও এই কথাগুলোর গভীরত্ব আমার কাছে আজ অনেক। এর ব্যাখ্যাটা সীমাহীন। জায়ানের চোখে মুখে আমার জন্য আজ স্পষ্ট হারানোর তীব্র ভয় দেখা যাচ্ছে।
এই ছলছল চোখগুলো চিৎকার করে যেন আজ আমাকে কিছু বলতে চাইছে। রাত প্রায় অনেক। রাতের খাবার খেয়ে সবাই ছাদে পাটি বিছিয়ে একসাথে বসে আছে। সারা শহর অন্ধকার না হলেও আশেপাশে আবছা অন্ধকার হয়ে আছে। আজ আকাশ পরিষ্কার, চাঁদের বা তারার দেখা নেই। ইলেকট্রিসিটি চলে গেছে প্রায় ঘন্টা খানিক হয়েছে। আশেপাশে প্রায় অনেক বিল্ডিং এ কারেন্ট আছে, শুধু তাদের বাসায় নেই। নাবিলাদের বাসায় জেনারেটরের লাইনও নেই। নেবে নেবে করে আর কখনো নেওয়া হয়ে ওঠেনি, তাই গরম থেকে বাঁচার জন্য ছাদে আসা। নাফিস ফোন করে জেনেছে তাদের বিল্ডিং আর আশেপাশের কয়েকটা বিল্ডিং এ শুধুমাত্র ফিউজ চলে গিয়েছে। কাজ চলছে কয়েক ঘন্টার ব্যবধানে, কারেন্ট হয়তো চলেও আসবে। জ্যোৎস্নার রাত না হলেও ল্যাম্পপোস্টের আবছা আলোতে দেখা যাচ্ছে সবকিছু। শীতল ঠান্ডা হাওয়া বইছে। গরম ভাবটা নেই, ছাদের টপ থেকে ভেসে আসছে বেলি ফুলের সুবাস। ছাদে বসে থাকতে অতও খারাপ লাগছে না, ভালোই লাগছে সময়টা। সবাই চুপচাপ, কেউ বসে বসে ফোন ঘেটে স্ক্রোল করছে, আবার কেউ নিজেদের মাঝে টুকটাক কথা বলছে, আর এই মোহনীয় রোমাঞ্চকর সময়টা অনুভব করছে। নাবিলা তাদের থেকে কিছুটা দূরে রেলিং এ দুই হাতে রেখে ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছে চুপচাপ। তার পাশে তার কাজিন ইফাত, জাফরিন তাকে নানা কথা বলে চলেছে। বয়সে তারা সমবয়সী না হলেও মনের দিক দিয়ে অনেকটাই মিল। তিনজন কোথাও একসাথে থাকলে দুনিয়াদারির আর কোনো খবর রাখার প্রয়োজন বোধ করে না তারা। কিন্তু আপাতত তাদের কথায় নাবিলার কোনো ভ্রুক্ষেপ নেই। তার দৃষ্টি সামনের চারতলা অন্ধকার বিল্ডিং এর দিকে। 3 দিনের ব্যবধানে তার জীবনের মোড় অনেকটাই পাল্টে গেছে। সুন্দর গোছানো পরিবারের জীবন এখন বড্ড অগোছালো হয়ে আছে। তার সাথে এত কিছু হয়ে গেছে, কিন্তু তার সব থেকে কাছে কাঙ্ক্ষিত একমাত্র বেস্টুকেই এসব আর খুলে বলা হয়ে ওঠেনি তার। আচ্ছা, রিয়া যখন জানতে পারবে তার বিয়ে হয়ে গেছে, এটাও জায়ানের সাথে, তখন তার রিয়াকশন কি হবে? সে কি আদৌ বিশ্বাস করবে তাকে? এইসব যে তার সাথে হুট করে হয়েছে, এমন নানা কথা সে মস্তিষ্কে ভেবে চলেছে। জাফরিন ঘুম ঘুম চোখে বিরক্তি নিয়ে বলে উঠল, ধুর, ভাল লাগে না কিছু। মরার কারেন্ট আহে না কে? আর কত এমনে দাঁড়াইয়া থাকমু? ব্যাঙের মশার কামড়ে আমার হাত পা আলুর ভর্তা হয়ে গেলাম তো। গবেট, ওটা আলুর ভর্তা হবে না, শহীদ হবে। পড়া ঠিক করে পড়তে না পারিস, কথাটা অ্যাটলিস্ট ঠিকঠাক করে বলা শিখ। ইফাত বলল, চুপ থাক, তোরে কই নাই আমারে জ্ঞান বিতরণ করতে। জেনে না হেনে পড়া নিয়া আমার ভাষণ দেশ কে? আমারে না খোঁচাইলে তোর পেটের ভাত হজম হয় না, শালা খবিস। জাফরিন তেলে বেগুনে জ্বলে বলল, আরে আরে আরে, তোরে খোঁচালাম কই? একজন সুনাগরিক হিসেবে আমি আমার শুধু কর্তব্যটি পালন করলাম, যা তোর মতো অশিক্ষিত মহিলা বুঝবো না। বুঝবি বা কেমনে? মাথায় যে পরিমাণ গোবর দিয়ে ভরপুর। কি কইলে আমারে তুই? তোরে তো আমি অহন এই হান ছাদ থেকে এক ধাক্কা দিয়া দিমু, শালা ইবলিশ। যত বড় মুখ নয় তত বড় কথা। আহ জাফরিন, কি শুরু করেছিস? থাম এবার। নাবিলা ওদের দুজনের মাঝে হাত দিয়ে থামিয়ে বলল, আমি আবার কি করলাম? অনে হয়তো শুরু করলো, আগে তুই। আরে কিছু বলিস না কেন? জাফরিন বলল, দেখ জাফু, ভুলে যাস না আমি কিন্তু তোর থেকে গুনে গুনে 4 বছরের বড়, তাই সম্মান দিয়ে কথা বল। তুই তোকারি কি? হ্যাঁ, আমি কি তোর সমবয়সী যে কথায় কথায় তুই তোকারি আমার গালিগালাজ ইউজ করবি? আরে আমার বড় রে। এই ইফাত, জাফরিন, নাবু, এদিকে আয়। তোরা ওইদিকে কি করছিস? এইখানে আয়, আমরা গেম খেলছি। নাফিস বলল। কি গেম ভাইয়া? ইফাত বলল। সেটা তোরা এখানে আসলেই বুঝবি। নাফিস বিপরীতে বলল। তিনজনেই না চাইতেও মাটিতে সে ফাঁকা জায়গায় দেখে পাশাপাশি বসে পড়ল। নাবিলা বসেছে ঠিক জায়ানের বরাবর। দূর থেকে রাস্তার ল্যাম্পপোস্টের আলোটা সোজা যেয়ে পড়ছে জায়ানের মুখে। নাবিলা একবার তার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়েছে। নাফিজের কাঁধে হেলান দিয়ে চোখ বন্ধ করে রয়েছে। তা গেমটা শুরু করি, কারেন্ট আসতে যেহেতু আরো অনেক সময় আছে। অ্যানি বলল, হ্যাঁ নিশ্চয়, কিন্তু কি গেম খেলবো এটাই আগে বল। জাফরিন বেশ আগ্রহ নিয়ে বলল, এক এক করে একটা একটা গান গাইবি, এটাই হলো আপাতত কার গেম, বুঝলি? নাফিজ জাফরিনের মাথা হালকা টোকা দিয়ে বলল, ইউ মিন টু সে গ্যারেন্ট কলি?
এই হলো একটা। একে একে সবাই পরপর একটা একটা করে গান গাইতে লাগলো। নাভিলা ঘুমিয়ে পড়েছে, তাই তাকে আর ডাক দেওয়া হয়নি। জায়ানের রাউন্ড আসতেই সে প্রথমেই অমর্ত্য প্রশ্ন করে, পরে সবার পীড়াপিড়িতে বাধ্য হয়ে গান গাওয়ার জন্য রাজি হলো। অন্ধকারের মধ্যে হাতের 2 আঙুলের মাধ্যমে টুংটাং শব্দ করে তাল তুলল। তার দৃষ্টি অন্ধকারের মধ্যে ঘুমন্ত নাভিলার চোখের দিকে। জায়ানের মতো সবাই হাতের মাধ্যমে শব্দ তুলল। ভারী শব্দে এবার নড়ে চড়ে বসলো নাভিলা। ঘুম ঘুম চোখে তাকাতেই কানে ভেসে আসলো জায়ানের শীতল মোহনীয় ভরা কণ্ঠে গান। तेरे साथ साथ ऐसा कोई नूर आया है, चांद तेरी रोशनी का हल्का सा एक साया है, तेरी नजरों ने दिल का किया जो हशर असर ये हुआ, अब इनमें ही डूब के हो जाओ पर ये है दुआ। সেকেন্ডের জন্য থমকে গেলাম। থমকে গেল আমার হৃদয় যন্ত্রের স্পন্দন। আবছা অন্ধকারে ঠিক বুঝতে পারলাম জায়ানের দৃষ্টি আগে নেয় আমার দিকেই। সাথে সাথে কেমন লজ্জা অনুভব ভর করলো মস্তিষ্কে। লজ্জায় মাথা নত করে ফেললাম। आँखों में तेरी अजब सी अदाएं हैं, ओ आँखों में तेरी अजब सी अदाएं हैं, दिल को बना दे जो पतंग सांसें तेरी वो हवाएं हैं। এতটুকু গাইতে কারেন্ট এসে পড়ল। ছাদের চারদিকে মুহূর্তে পুনরায় আলোকিত হয়ে গেল। নাভিলা জাফরিনের হাত খামচে ধরে উঠে দাঁড়ালো। জায়ান থেমে ভুরু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। আবির বিরক্তি কণ্ঠে বলল, দিলি তো মুডটা নষ্ট করে, এই কারণে তোরে থাপড়াইতে মন চায়। উঠলি কেন বেয়াদব? জাফরিনের ঘুম পাচ্ছে আর আম্মু আব্বু অনেকটা সময় একা নিচে বসে আছে, তাই আমি নিচে যাচ্ছি তাদের কাছে। গানটা অ্যাটলিস্ট শেষ করে যেতি। ইফাত বলল, তোমরা শোনো, আমি আসছি। এই বলে জাফরিনের সাথে নিচে নেমে গেল। এক প্রকার বিরক্তি নিয়ে ভদ্র ছেলের মতো খাবার টেবিলে বসে আছে জায়ান। তার ঠিক পাশে আবরার, আবির, নাভিস আর বরাবরই বাবাই বসা। সবাই সকালের নাস্তা খেতে ব্যস্ত, কিন্তু জায়ান আপাতত খাচ্ছে কম। রাগে ক্রোধে রুচি যায় ফুলছে বেশি। তার এত রাগার মূলত কারণ হলো নাভিলা। টুইট করে সকাল সকাল জাফরিন আর অহনা মিলে প্ল্যান করে বসলো যে তারা আজ যেহেতু বিকালে বাসায় চলে যাবে, কোথাও তার তেমন ভাবে বাহিরে তাদের যাওয়া হবে না, তাই পাশের গ্রামের সাইডের দিকে প্রতি রবিবারে যে হাট বসে তারা সেখানে যাবে। এই অবধি তাও সব ঠিক ছিল, কিন্তু এর মাঝে নাবিলা এসে বলে উঠলো গ্রামের দিকে যেহেতু যাবে তাহলে সবাই বাঙালি স্টাইলে শাড়ি পরে যাবে। ব্যাস, এই কথায় জায়ানের রাগ ওঠার জন্য যথেষ্ট। শালা বাবু, বসে আছো যে, খাচ্ছ না কেন? আবির মাংসের ঝোলে পরোটা চুবিয়ে জায়ানের উদ্দেশ্যে বলল, এই মা জায়ান, সরি, কিছু মনে করো না। আমি একদমই তোমাকে জিজ্ঞেস করতে ভুলেই গেছি তোমার কিছু লাগবে কিনা, অসুবিধা হচ্ছে কিনা। সরি, পরোটা দেই তোমাকে? এটা তো ঠান্ডা হয়ে গেছে। দেখছি, দাঁড়াও গরম নিয়ে আসি। আম্মু, জায়ানের জন্য গরম গরম পরোটা নিয়ে আসো তো। নাফিস হন্তদস্ত হয়ে একদমই কথাগুলো বলল। জায়ান এতে কিছুটা ইতস্তস্ত বোধ করতে শুরু করলো। তাকে নিয়ে কাল থেকেই খাবার দাবার নিয়ে এই বাসায় এক প্রকার অত্যাচার আর বাড়াবাড়ি চলছে। এইসবে তাকে যেন আর প্রায় অতিষ্ঠ করে তুলেছে। একে তো নতুন পরিবেশ, দ্বিতীয়ত তাকে নিয়ে সবার এত ব্যস্ততা, সবকিছু মিলিয়ে যেন তার অস্থিরতা হাজার গুণ বাড়িয়ে তুলেছে। আরো হালকা মুচকি হেসে বলল, আসলে ভাইয়া আমার হয়ে গেছে, আর খেতে পারবো না কিছু, তাই আমাকে নিয়ে ব্যস্ত হবেন না। আর জিজু, তুমি তো জানো সকালে আমার হেভি খাবার খাওয়ার অভ্যেস নেই। বাবাই বললেন, এই মা জায়ান, আমি তোমার জন্য তাহলে অন্য কিছু করে আনি বাবা। মিসেস উম্মে রান্নাঘর থেকে তড়িঘড়ি করে এসে বললেন, আরে মামুনি, বাবাই আমাকে নিয়ে এভাবে অযথা ব্যস্ত হবে না তোমরা। খাবার খেতে অসম্ভব ভালো হয়েছে। আসলে আমি সকালে বেশি কিছু খেতে পারি না, শুধু কফি খাই, তাই আমাকে নিয়ে তোমরা সবাই এত প্যানিক নিও না। বিশ্বাস না করলে আবরার জিজুকে জিজ্ঞেস করো,
এই তোরা চুপ কেন, কিছু বলছিস না যে? জায়ানের কথা আবরার আর আবির মাথা দোলালো, যার অর্থ হ্যাঁ। মিসেস উম্মে কিছুটা ক্লান্তির নিঃশ্বাস ত্যাগ করে বলে উঠলেন, তাহলে তোমার জন্য কফি করে নিয়ে আসি আমি। এখন কিন্তু তার জন্য আমাকে আর না করতে পারবে না। জায়ান হেসে সম্মিত জানালো। মামুনির বিপরীতে জায়ানের উত্তর পেতে মিসেস উম্মে হাসি মুখে চট করে রান্নাঘরে চলে গেলেন কফি করতে। জায়ান এইটুকু বলতেই যেন এতেই আপাতত অনেক বড় হাঁপ ছেড়ে বাঁচল। মাথার উপর তপ্ত সূর্যের তেজ, তীব্র গরমে গায়ের ঘাম তত্তর করে ঝরে যাচ্ছে। মা চাইতো এত গরমের মাঝে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জায়ান, আবির, আবরার, ইফাত আর নাফিস। সবার মুখে বেশ উৎসাহ, কিন্তু জায়ান মুখ ভার করে এক মনে ফোন স্ক্রোল করছে। এর মধ্যে নাভিলা, অহনা, অ্যানি, জাফরিন নিচে নেমে আসলো। চারজন আজ বাঙালি স্টাইলে তাঁতের শাড়ি পরেছেন। দেখতে চারজনকে বেশ লাগছে। নাভিলা নাফিসের সামনে সে হাসি মুখে বলল, এই ভাইয়া দেখ তো আমাকে কেমন লাগছে। নাভিলার কণ্ঠস্বর কানে আসতেই জায়ান সচেতন চোখে ফোন থেকে মাথা তুলে একবার সেই দিকে তাকালো। সাথে সাথে তার মুখ আগের নয় আরো ভার করে ফেললো আর রুট সরে বলে উঠল, খুব বিশ্রী লাগছে। মানে কি বলতে চাইছেন? আমাকে ভালো লাগছে না? না, শাড়িতে তোমাকে আজ কেমন পানসে লাগছে, সাথে অনেক মোটাও লাগছে অনেক। মুখটা কুঁচকে বলল, কিন্তু আম্মু তো আমাকে বললো ভালোই লাগছে।